প্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমাদের এসএসসি এর শেষ পরীক্ষা হচ্ছে বায়োলজি পরীক্ষা। সো বায়োলজি পরীক্ষাটা ভালো করার জন্য তোমরা এই যে 2 দিন গ্যাপ আছে, সেই 2 দিন গ্যাপকে অবশ্যই ইউটিলাইজ করবা। আসো আমরা বায়োলজির সাজেশন নিয়ে একটু কথাবার্তা বলি। শর্ট সিলেবাসের আবার সাজেশন হয় নাকি? তোমাদের যে শর্ট সিলেবাস 14টা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টার আছে, তারপরেও আমি বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে একটা সাজেশন রেডি করছি। সো তোমরা এই সাজেশনটা পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। প্রথম কথা, হোয়াটসঅ্যাপ 0163923430। হোয়াটসঅ্যাপে আমাকে নক করলেই হবে, আমি এই সাজেশনের পিডিএফ দিয়ে দিব। আর যারা অফলাইনে এসে নিতে চাও তারাও চাইলে এসে সাজেশনটা নিতে পারো। আমার লোকেশান হচ্ছে হাউস 12, রোড 2, ব্লক সি, রামপুরা, বনশ্রী, ঢাকা। সো আমার স্টুডেন্টের জন্য কালকে এবং পরশু দিন আমি ক্লাস নিব। তোমরা ক্লাসে আসলে আমি দিয়ে দিব এই সাজেশনটা। আর এমনিতে বাইরে কেউ নিতে চাইলে এমনিতে এসে নিয়ে যেতে পারো, বা পিডিএফটাও দেখতে পারো। এখন আসো সাজেশন থেকে হুবহু কিছু আসবে কি বা আসবে কি না, বা কিভাবে কি করবো সেটা। প্রথম কথা, বায়োলজি যেহেতু শর্ট সিলেবাস, 7টা চ্যাপ্টার আছে, সিকিউ আসেও তোমাদের 7টা, লিখতে হয় 4টা। এর বাইরে আবার এসকিউ বা শর্ট কোয়েশ্চেন আছে, আবার এমসিকিউ আছে। প্রথম কথা, এমসিকিউর জন্য অবশ্যই বই পড়তে হবে। এমসিকিউ, প্রথম কথা, এমসিকিউ এর জন্য অবশ্যই মেইন বই পড়তে হবে। মেইন বুক রিডিং এটা মাস্ট। এমসিকিউ ভালো করার জন্য তোমার বায়োলজিতে এটার কোনো বিকল্পই নাই। মেইন বুক রিডিং পড়লেই কি হবে না, মেইন বুক রিডিং পড়ার সাথে সাথে তোমার মেইন বুক যে চ্যাপ্টারটা পড়বা সেই চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন বা পুরো বইটা রিডিং পড়া হলে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। BOARD, বোর্ড কোয়েশ্চেন সলভ। তাহলে মেইন বুক রিডিং পড়ে বোর্ড কোয়েশ্চেন সলভ করলে আশা করা যায় বোর্ড কোয়েশ্চেন যেটা সলভ করবা সেটা হুবহু না আসলেও ওই টপিক রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তুমি পরীক্ষায় পাবা। যেমন মনে করো, আমি যদি বলি ভৌত জীববিজ্ঞানের একটা শাখা কি ফিজিওলজি বা শারীরবিদ্যা, যে ফিজিওলজির কী নিয়ে আলোচনা করে, সালোক সংশ্লেষণ, রেচন, শ্বসন। তাহলে এক বছর আসে হচ্ছে মনে করো সালোক সংশ্লেষণ নিয়ে ভৌত জীববিজ্ঞানের কোন শাখাটা আলোচনা করে। তুমি বাকি অপশনগুলো যদি তোমার আইডিয়া থাকে তাহলে শ্বসন, রেচন এগুলো নিয়েও কিন্তু সে শারীরবিদ্যায় আলোচনা করতেছে। আচ্ছা, তাহলে গেল এমসিকিউর জন্য মেইন বই রিডিং পড়তে হবে। যাদের একটু গ্যাপ আছে এমসিকিউর জন্য, তারা চাইলে ফিল্ড সায়েন্স ইউটিউবে গেলে আমার কিছু ক্লাস পেয়ে যাবো, বা আমি এই ক্লাসের কমেন্টে সেই ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দিব। ফিল্ড সায়েন্সে গেলে কিছু চ্যাপ্টারের আমার ওয়ান শট এমসিকিউ ক্লাস পেয়ে যাবা। চ্যাপ্টার 1 পাবা, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এই 4টা চ্যাপ্টারের এমসিকিউ ক্লাস পেয়ে যাবা। চাইলে কেউ সেগুলো করতে পারো। এখন অনেকেই হচ্ছে 1 শট 2 শট যা দেখতেছো, তোমার আসলে 1 শটে তুমি পুরো ক্লাসটাই দেখতে হবে এমন না। তোমার যদি কোনো কিছু গ্যাপ থাকে সেটা 1 শট দেখতে পারো, সেটা সমস্যা না। আচ্ছা, ওকে, আমরা চ্যাপ্টার ওয়াইজ শুরু করি। তাহলে গেল এমসিকিউ নিয়ে বললাম। এখন আসো এসকিউ বা শর্ট কোয়েশ্চেন। এটা তেমন কিছুই না, আহামরি কিছুই না। এসকিউটা হচ্ছে তোমার যে অনুধাবন কোয়েশ্চেন 2 মার্কস করে থাকে। সো ধরে নিতে পারো তুমি একটা অনুধাবন কোয়েশ্চেন বা কম্প্রিহেনশন বেসড যে কোয়েশ্চেনগুলো, সেটার জন্য প্যারা করে লিখবা। মনে করো 2টা প্যারা করে, 2 মার্কসের জন্য 2টা প্যারা করে লিখবা, একটা পেজ জুড়ে লিখতে পারো। এসকিউগুলোতে তুমি যদি সুন্দর মতো লিখো, এখানে ফুল মার্কস, একটা মার্কসও কমবে না। তুমি যদি বই রিডিং পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করো, তোমার এমসিকিউ ইনশাল্লাহ এমসিকিউ 25-25ই থাকবে। ইনশাল্লাহ, যদি বই ভালো মতো পড়ো। 7টা চ্যাপ্টার পড়তে তোমার বেশি সময় লাগবে না। এর আগের ভিডিওগুলোতে আমি কোন টাইমে কীভাবে পড়লে তাড়াতাড়ি শেষ হবে সেটাও বলছি। তাহলে এসকিউ এর জন্য আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দিয়ে দিছি। এখন ভাই এই শিটটা পড়লে কি হুবহু 100-100 আসবে? 100-100 কমন ফেলানোর দায়িত্ব আসলে এটা আল্লাহ ছাড়া কেউই জানে না কোয়েশ্চেন কোত্থেকে আসবে। কিন্তু এখানে আমি প্রথমেই লিখে দিয়েছি মেইন বইয়ের আসলে কোনো বিকল্প নেই। এটা মূলত বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে বিগত 10-15 বছরে যে কোয়েশ্চেনগুলো আসতেছে বারবার, যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো থেকে অ্যানালাইসিস করে দেওয়া। তাহলে এখানের মধ্যে মনে করো আমি শর্ট কোয়েশ্চেন চ্যাপ্টার 1-এ শর্ট কোয়েশ্চেন দিছি হচ্ছে জ্ঞানমূলক কোয়েশ্চেন দিছি 8-9টা। এর বাইরেও আসতে পারে। এখানে জ্ঞানমূলক অনুধাবন কমন ফেলানো অনেক টাফ, কিন্তু তুমি যদি এগুলো সলভ করো বাকিগুলো অ্যান্সার করতে পারবা, বা এই রিলেটেড কোয়েশ্চেনই আসবে তখন সেগুলো অ্যান্সার করতে পারবো। এখন তাহলে এসকিউ এবং হচ্ছে অনুধাবনগুলো পড়লে সে এসকিউ তোমার কাভার হবে। সিকিউ এর জন্য কি করব? সিকিউ এর জন্য আমি এখানে আমার এই শিটের মধ্যে, এই সাজেশনের মধ্যে 5 স্টার টপিক, 3 স্টার টপিক হিসেবে ভাগ করে দিছি। আমার কাছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেগুলোকে 5 স্টার ইম্পর্টেন্ট মনে হলো সেগুলোকে 5 স্টারে রাখছি, আর যেগুলোকে 3 স্টার ইম্পর্টেন্ট মনে হলো সেগুলোকে 3 স্টারে রাখছি। আশা করি সিকিউ এর গ এবং ঘতে তুমি এখান থেকে 100% কমন পাবা। আরও ক্লিয়ার করে দিই, এখন
বোর্ডের মধ্যে আসবে। এখন তুমি যদি বলো ঢাকা বোর্ডেই কোনটা আসবে সেটাই আমাকে বলেন, চট্টগ্রাম বোর্ডেই কোনটা আসবে সেটা বলেন, সেটা বলাটা একটু টাফ। তারপরে আমরা বলতেছি এখান থেকে যেগুলো দিছি ইনশাল্লাহ 5 স্টার টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু 3 স্টারটা স্কিপ করা যাবে না, 3 স্টারে তোমার দেখে যেতে হবে। আবারও বলতেছি শর্ট সিলেবাস, এইটাকে আরও শর্ট করার চেষ্টা করিও না, সব কিছু পড়ে যাও, শেষ পরীক্ষাটা ভালো মতো কোপাই দিয়ে আসো। তারপরও আমি কিছু মাইক্রো সাজেশন দিই। চ্যাপ্টার 1 থেকে যদি তোমার কিছু সিকিউর জন্য পড়তে হয় সেটা হচ্ছে যে রাজ্যগুলো, তোমরা নিজেরাও জানো। চ্যাপ্টার 1 আমি যদি কোয়েশ্চেন করতাম তাহলে আমিই দিতাম এটা, গ বা ঘতে আমি রাজ্যের বৈশিষ্ট্য দিতাম। রাজ্যের মধ্যে আছে হচ্ছে তোমার ফানজাইয়ের বৈশিষ্ট্য, তোমার অ্যানিমিলিয়ার বৈশিষ্ট্য, প্ল্যান্টিয়ার বৈশিষ্ট্য, এগুলো মাস্ট দেখেই যাবা। এখান থেকে অনেক সময় ফানজাই এবং প্ল্যান্টিয়ার তুলনা আসে বা পার্থক্য আসে, পার্থক্য আসলে অ্যানিমিলিয়া এবং প্ল্যান্টিয়ার পার্থক্য আসতে পারে, প্ল্যান্টি এবং ফানজাইয়ের পার্থক্য তুলনা আসতে পারে। আর ঘয়ের জন্য দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী আছে, দ্বিপদ নামকরণের নিয়ম, দ্বিপদ নামকরণ মানে তুমি এই সাজেশনের বাইরে যদি মাইক্রো সাজেশন চাও, আমি বলবো এই দুইটা টপিক কোনোভাবেই স্কিপ করা যাবে না। চ্যাপ্টার 2-এ আসো। চ্যাপ্টার 2-এর আমি মাইক্রো সাজেশন যদি দিই, মাইক্রো সাজেশনের মধ্যে আমার থাকবে সাইটোপ্লাজমিক যে অর্গানালিগুলো আছে, সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে এর মধ্যে থেকে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট একেবারে 100%, চিত্র ভালো মতো দেখবা ক্লোরোপ্লাস্ট। এর বাইরে আমি এখান থেকে যদি রাখি তাহলে আমি টিস্যুর মধ্যে গেলে আমি ফ্লেম টিস্যুটাকে রাখবো। টিস্যুর মধ্যে থেকে আমি এখানে সরল টিস্যু, প্যারেনকাইমার বৈশিষ্ট্য, কোলেনকাইমার বৈশিষ্ট্য, স্ক্লেনকাইমার বৈশিষ্ট্য, যে কোনো দুইটা তুলনা আসতে পারে, একটার বৈশিষ্ট্য আসতে পারে। সো এখান থেকে সরল টিস্যু সবই দেখবা। আমি মাইক্রো সাজেশন হিসাবে কয়েকটা টপিক বলতেছি মাত্র। আর এখান থেকে প্রাণী টিস্যুর মধ্যে গেলে গতবার মাসেল টিস্যু বা তোমার পেশি টিস্যু আসছিল, এবার নিউরনটা দেখতে পারো, নিউরন ইম্পর্ট্যান্ট আছে। আর লোহিত রক্তের সাথে রক্ত অনুচক্রিকার পার্থক্য এগুলোও দেখতে পারো, নিউরনটা এখান থেকে দেখতে পারো। চ্যাপ্টার 2 থেকে এই টপিকগুলো অবশ্যই দেখবা। যেমন আমি চ্যাপ্টার 1-এ এখানে যে দেওয়া আছে শর্ট কোয়েশ্চেন কী পড়বা, অনুধাবন কী পড়বা, তুমি সবই তো পড়বাই, পাশাপাশি এই টপিকগুলো একটু বেশি দেখবা। তারপরে আমি চ্যাপ্টার 2 মনে করো জীবকোষ এবং টিস্যু, সেলস অ্যান্ড টিস্যু অফ অর্গানিজম, এখানের মধ্যে জ্ঞানমূলক আসলে অনেক জ্ঞানমূলক আছে, তারপরে এই জ্ঞানমূলকগুলো অবশ্যই দেখা যাবে। এখানে 8-10টা মাত্র জ্ঞানমূলক দিচ্ছে, এগুলো একটু ভালো মতো দেখে যাবা। তারপরে হচ্ছে এই চ্যাপ্টার থেকে অনুধাবন বা শর্ট এসকিউ এর কোয়েশ্চেনগুলো, কমন কোয়েশ্চেন আসলে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়, লাইসোজোমকে কেন সুইসাইডাল স্কোয়াড বলা হয়, ক্লোরোপ্লাস্টকে কেন কিচেন অফ দ্য সেল বলা হয়, নিউরন কেন বিভাজিত হতে পারে না, তারপরে হচ্ছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কেন বলা হয়, এই কোয়েশ্চেনগুলো এখান থেকে দেখবা। আর 5 স্টার এখানে সবই দেওয়া আছে, 5 স্টার টপিক কোনগুলো আছে, 3 স্টার কোনগুলো আছে সেগুলো একটু দেখে এখান থেকে দেখে যাবা। তারপর আসে হচ্ছে চ্যাপ্টার 3 থেকে আমার চেয়ে ভালো জানো কী কোয়েশ্চেন আসে। এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন তোমরা দেখছো কিনা জানি না, সেটা হচ্ছে মিওসিসের গুরুত্বটা, মিওসিসের তাৎপর্য বা গুরুত্ব অনেকবার আসছে। মিওসিসের তাৎপর্য, মিওসিস নিয়ে বই তেমন কিছুই নাই, শুধুমাত্র মিওসিসের তাৎপর্য গুরুত্ব এটা একটু দেওয়া আছে। সো এটা ভালো মতো দেখবা, মিওসিসের ইম্পর্টেন্স খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এখন আসো মাইটোসিস থেকে কি আসবে। মাইটোসিসের যে 5টা স্টেজ আছে, রাজশাহী বোর্ড 17 না 19-এ মনে হয় মাইটোসিসের যে কেরিওকাইনেসিসের 5টা স্টেজ আছে সবগুলার চিত্র আসছিল। আমার একটা পরীক্ষা আমি দেওয়ার পর স্টুডেন্টরা বলতেছে ভাই এরকম কোয়েশ্চেন হয়। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেনই দেখলে তুমি দেখবা রাজশাহী বোর্ড, আমার সালটা অ্যাকুরেটলি মনে পড়তেছে না, 17 কি 19 বা 20-এর দিকে, 19 বা 20 এরকম হতে পারে। 5টা চিত্রই কিন্তু আসছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সবগুলো চিত্রই আসছিল। সো সবগুলো চিত্র অবশ্যই প্র্যাকটিস করবা, যেগুলো না করলেই নয়। এর মধ্যে আমি বলবো মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 3টা ধাপ অবশ্যই পড়বা। টেলোফেজ পাশাপাশি এখানে মাইটোসিস মিওসিসের পার্থক্যটাও দেখে নিবা। তাহলে এখানে খুবই কম, এগুলোকে একেবারে মাইক্রো সাজেশন বলতে পারো। তাহলে এখান থেকে এটা চ্যাপ্টার 2 থেকে এই টপিকগুলো, চ্যাপ্টার 3 থেকে এই টপিকগুলো। এখন আসো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এর বেসিক আইডিয়া কিন্তু থাকা লাগবে। চ্যাপ্টার 4 থেকে দেখা যাচ্ছে এক বছর এক ধরনের কোয়েশ্চেন আসে। সালোক সংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ, শ্বসন কেন গুরুত্বপূর্ণ, সালোক সংশ্লেষণ এবং শ্বসন একটার সাথে একটা কিভাবে রিলেটেড বা একটা অপরটার পরিপূরক কেন, এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আসে। এখন তোমার বেসিক আইডিয়া না থাকলে এই চ্যাপ্টারটা অ্যান্সার করে একটু টাফ হবে।
মনে করো তোমাকে বললো হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের যে পর্যায়গুলো সংগঠিত হয় সেগুলো আলোচনা করো। তুমি জানো শ্বসন দুইটা প্রকার, সবাত শ্বসন আছে, অবাত শ্বসন আছে। সবাত শ্বসনের 4টা ধাপের মধ্যে প্রথমটা সাইটোপ্লাজমে হয়, শেষের 3টা ধাপ মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে তোমার বেসিকটা যদি এখানে ক্লিয়ার না থাকে যে লাস্টের 3টা ধাপ মাইটোকন্ড্রিয়াতে, তাহলে তুমি পুরোটাই লিখে দিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু মার্কস কমতে পারে। সো এই চ্যাপ্টার থেকে একেবারে বেসিক যে বিষয়গুলো নিয়ে তোমার আইডিয়াই থাকতে হবে। চ্যাপ্টার 4-এ মাইক্রো সাজেশনের মধ্যে আমি যেটা রাখবো, প্রথমতই 1 নম্বরে তুমি এই চ্যাপ্টারের সালোক সংশ্লেষণ এবং শ্বসনের বিক্রিয়াটা ভালো মতো লিখে লিখে মুখস্থ করে ফেলো। সালোক সংশ্লেষণ শ্বসনের বিক্রিয়া, প্রথমে বিক্রিয়াটা লিখে লিখে মুখস্থ করো। এরপর এখান থেকে কি করবা, বিক্রিয়া লিখে লিখে মুখস্থ করবা। তারপরে হচ্ছে আমি এইখানে সাজেশনের মধ্যে 5 স্টারে যেটাকে রাখলাম, সবাত শ্বসনের শক্তির হিসাব। এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথ আসে, মনে রাখে বায়োলজিতেও কিন্তু ম্যাথ আছে। চ্যাপ্টার 4-এ শক্তির হিসাব, সবাত শ্বসনের যে প্রবাহ চিত্রটা আছে, প্রবাহ চিত্রটা যদি তুমি ভালো মতো বুঝো তাহলে এখান থেকে ম্যাথ তুমি অ্যান্সার করতে পারবা। এক অণু গ্লুকোজের জন্য আমরা জানি সবাত শ্বসনে 38 ATP উৎপন্ন হয়। এখন এটা তোমাকে বিভিন্নভাবে কোয়েশ্চেন আসে, সবাত শ্বসনের 3য় ধাপে 3 অণু গ্লুকোজের জন্য কত টিপি পাওয়া যাবে, শক্তির হিসাব দেখাও। 5 অণু গ্লুকোজের জন্য কত টিপি পাওয়া যাবে, শক্তির হিসাব দেখাও। সো এখান থেকে ম্যাথ, আমি প্রথম টপিক হিসেবে বিক্রিয়াগুলো অবশ্যই আইডিয়া রাখবা। তারপরে হচ্ছে সবাত শ্বসনের ম্যাথ, সবাত শ্বসনের ম্যাথ। এরপরে এইখান থেকে আমি বলবো শ্বসনের গুরুত্ব, সালোক সংশ্লেষ, এইসবই বললাম। অবাত শ্বসন প্রক্রিয়াটা একটু দেখিও, কয়েক বছর বোর্ড পরীক্ষায় আসছে। সবাত শ্বসনের প্রবাহ চিত্র, সবাত শ্বসনের প্রবাহ চিত্র, প্রবাহ চিত্র। তারপর এখান থেকে শ্বসনের অন্ধকার পর্যায়, অন্ধকার পর্যায়ে গ্লুকোজ, যেটা লাইট একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। লাইট ইন্ডিপেন্ডেন্ট যেটা আছে সেখানের মধ্যে কীভাবে গ্লুকোজ তৈরি হচ্ছে, C3 সাইকেল, C4 সাইকেল, ক্যাম সাইকেল, ক্রেসোলেসেন অ্যাসিড মেটাবলিজম। তাহলে C3 অনুধাবনের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেলভিন চক্রকে কেন C3 চক্র বলা হয়, হ্যাস ও স্ল্যাক চক্রকে কেন C4 সাইকেল বলা হয়, এগুলো ভালো মতো দেখবা। এগুলো নিশ্চয়ই তোমরা সব কিছুই জানো। এখানে অনেকগুলো অনুধাবন কোয়েশ্চেন আছে, আমি এখানে 15-16টা রাখছি। SQ এবং হচ্ছে তোমার CQ এর অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। তারপর এখানে 3 স্টারের কিছু টপিক রাখছি, আর এখান থেকে একেবারে কমন কিছু পার্থক্য দেখবা। সবাত শ্বসনের প্রবাহ চিত্র, তারপর গ্লুকোজ তৈরি, মাইক্রো সাজেশনের মধ্যে গ্লুকোজ তৈরি, গ্লুকোজ তৈরি। এর বাইরে এখান থেকে 3টা পার্থক্য আছে, C3 C4 এর পার্থক্য, তারপরে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য, আর একটা সবাত এবং অবাতের পার্থক্য। এই 3টা পার্থক্য কিন্তু দেখে নিও, শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, আবার অনেক সময় C বা Dতেও কিন্তু দিতে পারে। চ্যাপ্টার 4 গেল। চ্যাপ্টার 4 কিন্তু আমি এখন যদি এসএসসি পরীক্ষা দিতাম, আমি কিন্তু এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করার চেষ্টা করতাম, কারণ এখান থেকে যদি তুমি বুঝে বুঝে অ্যান্সার করতে পারো, মোটামুটি ইজি কোয়েশ্চেন থাকে যেগুলো অ্যান্সার করলে তুমি 10-এ 10 পাবা। চ্যাপ্টার 4-এর সিকিউগুলো কিন্তু কোয়েশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে। এখন তোমাকে দিয়ে দিয়েছে প্রভাবক সমূহ বিস্তারিত আলোচনা করো, তোমার প্রভাবকই তো মনে থাকে না, আলোচনা করবা কেমনে? প্রভাবকগুলো MCQর জন্য ইম্পর্টেন্ট আছে। কত তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়, কত তাপমাত্রায় শ্বসন সবচেয়ে ভালো হয়, দূরে তাপমাত্রা ভালো মতো দেখে যাবা। অপটিমাম টেম্পারেচারটা MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট। শ্বসন থেকে প্রভাবকগুলো MCQর জন্য বেশি ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। মধ্যবয়স্ক পাতে সালোক সংশ্লেষণ ভালো হয় কেন, তারপর হচ্ছে বিকালের দিকে সালোক সংশ্লেষণ হার কমে যায় কেন, ভুট্টা উদ্ভিদে সালোক সংশ্লেষণ বেশি হয় কেন, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকবার আসছে। সো এইগুলো দেখবা, এখানে অনুধাবন কোয়েশ্চেনে এই টপিকগুলো দেওয়া আছে। এখন আসো সরাসরি চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 কিন্তু আবার পড়াটা তোমাদের নাই, প্রাণীর প্রজনন কিন্তু নাই, তোমরা নিশ্চয়ই জানো। চ্যাপ্টার 11 থেকে 100% যেটাকে আমি ইম্পর্টেন্ট দিব, তুমি যেটা দেখে যাবা, না দেখে পরীক্ষা দিতে যাও না, সেটা হচ্ছে স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি। স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি, স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি, ফাইটের উৎপত্তি। আমার স্টুডেন্টরা এটা কিন্তু আমি পুরো একটা পেজ জুড়ে চিত্র আঁকাইছি, 7-8টা চিত্র একটা পেজে এঁকে নেবা। এত নম্বর কোয়েশ্চেনের উত্তর, এটা আগে কি বলবো, আসার সম্ভাবনা অনেক বেশি। নাহলে তুমি খাতা পাওয়ার সাথে সাথে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করে ফেলিও, মানে এত বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমার কোয়েশ্চেনে না দেওয়াটাই ভুল হবে আমার যা মনে হয়। বিশেষ করে ঢাকা বোর্ডের জন্য এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। গত বছর আসছিল পুংগেমিটোফাইটের উৎপত্তি, মেল গেমিটোফাইট ফর্মেশন বা মাইক্রোস্পোরোজেনেসিস আসছিল, এবার ম্যাগোস্পোরোজেনেসিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা ভালো মতো দেখে যাবা, আসার চান্স অনেক বেশি। এরপরে গিয়ে চ্যাপ্টার 11 থেকে তুমি যেই টপিকগুলো দেখে যাবা, চ্যাপ্টার 11 থেকে ওই লাস্ট ইয়ারে আসছিল কিন্তু এবারও দেখবা, মাইক্রোস্পোরোজেনেসিস বা পুংগেমিটোফাইটের উৎপত্তি ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন, স্বপরাগায়ন এবং পরপরাগায়নের তুলনা, পার্থক্য, গুরুত্ব, উপকারিতা অপকারিতা যাই বলো, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সব স্বপরাগায়ন পরপরাগায়ন, সেলফ পলিনেশন ক্রস পলিনেশনের পার্থক্য দেখবা।
সিকিউতে আসছে অনেকবার, তুলে নাও। তাহলে স এবং পরপরাগায়ন, স ও পরপরাগায়ন, পরাগায়ন। এরপরে এখানের মধ্যে আছে হচ্ছে অস্তিত্ব রক্ষায় পুং এবং স্ট্রিগোমেটোফাইটের ভূমিকা, কিভাবে জীবের মানে যেগুলোকে এসেনশিয়াল হোল্ড বলা হচ্ছে বা যেগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক স্তবক পুংগেমেটোফাইট এবং স্ট্রিগোমেটোফাইট কেন বলা হয় সেগুলো দেখবা। আর ফুলের চিত্র আঁকা শিখবা। অনেক সময় সিতে দিয়ে দেয় একটা সম্পূর্ণ ফুলের চিত্র অঙ্কন করো। আমরা জানি সম্পূর্ণ ফুলের 5টি স্তবক থাকে, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো দেখবা। আর এই চ্যাপ্টারে কিন্তু অনেক এমসিকিউ আছে, অনেকগুলো উদাহরণ, ধুতরা, জবা, শিমুল, এই সেইগুলো দেখতে দেখতে হয়ে যাবে। সো এখানে এমসিকিউর জন্য বইটা অবশ্যই রিডিং দিতে হবে। আবারও বলতেছি, এমসিকিউর জন্য বই অবশ্যই রিডিং দিতে হবে। আচ্ছা, এখন আসো এরপরের চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 থেকে আমার কাছে যেটা মনে হয় কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেন করলে যেটা দিতাম, আমি একটাতে দিতাম হচ্ছে ডিএনএ টেস্ট, আর একটাতে দিতাম ডিএনএর গঠন। ডিএনএ টেস্ট এবং ডিএনএর গঠন চ্যাপ্টার 12-এর মধ্যে সবচেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় ডিএনএ এর গঠন। এখানে তুমি ভৌত এবং রাসায়নিক গঠনের গঠন আসলে তুমি ভৌত এবং রাসায়নিক যে কোনো চিত্রই দিতে পারো। আমার কাছে রাসায়নিক গঠনের যে চিত্রটা সেটা দিলেই মনে হয় সবচেয়ে ভালো। ডিএনএর গঠন, এরপরের টপিকটায় আমি রাখতাম ডিএনএ টেস্ট। যদি আমি এসএসসি পরীক্ষায় কোয়েশ্চেন করার সুযোগ পাইতাম, আমি প্রথমে দিতাম ডিএনএ টেস্ট, এরপর প্রথমে দিতাম ডিএনএ এর গঠন, আর একটা হচ্ছে ডিএনএ টেস্ট। এদিক ওদিক হইতো, কিন্তু আমি করলে একটা সিকিউ এই দুইটা টপিক থেকেই দিতাম। আমার এই সাজেশনের মধ্যে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যে সাজেশনটা রেডি করে সেখানে ডিএনএর গঠন, মানুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা কিন্তু ইম্পর্টেন্ট। বলবে করিমের সাথে রহিমা বেগমের বিয়ে হলো, রহিমা বেগম 5টা কন্যা সন্তান জন্মদানের কারণে তাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম দেখা যাচ্ছে, বা তার শাশুড়ি তাকে প্রায়ই দোষারোপ করতে দেখা যায়। তখন গতে বলবে এখানে রহিমা বেগমের সংসার ভেঙে যাওয়ার জন্য কে বেশি দায়ী, রহিমা বেগম নাকি করিম সাহেব দায়ী। তাহলে এইভাবে এখন তোমার এই ধরনের উদ্দীপকগুলো দেখবা। তাহলে এখানের মধ্যে মূলত হচ্ছে সন্তান ছেলে হওয়ার ক্ষেত্রে, সন্তান ছেলে হওয়ার জন্য বাবার ভূমিকাটাই মুখ্য। কারণ বাবার মধ্যে কি থাকে, সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম, তাহলে এখানে ওয়াই ক্রোমোজোমটাই ছেলে সন্তান হওয়ার জন্য দায়ী। তাহলে এই ধরনের কোয়েশ্চেন বোর্ড পরীক্ষা কিন্তু অনেকবার আসছে। সো এই কোয়েশ্চেন আসলে তুমি একেবারে বাবার ক্রোমোজোম মায়ের ক্রোমোজোম এক্স এক্স, তারপর হচ্ছে এক্স ওয়াই ক্রস করে দেখাবা রেজাল্টটা। সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। তারপর থ্যালাসেমিয়ার ব্যাখ্যা, থ্যালাসেমিয়ার ক্রস, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট আছে। আর আরেকটা কোয়েশ্চেন এখানে পরীক্ষা আসছে, সেটা হচ্ছে তোমার মেন্ডেলের যে ইয়াটা আছে। তাহলে এখান থেকে সন্তান ছেলে মেয়ে, সন্তান ছেলে ও মেয়ে, মেয়ে হওয়া, তারপরে হচ্ছে আমি এখানে মেন্ডেলের সূত্রটাকে রাখবো, মেন্ডেলের সূত্র, মেন্ডেলের সূত্রের ক্রস, মেন্ডেলের সূত্রের রেজাল্ট কীভাবে 3:1 হয়, লম্বা এবং মটরশুঁটি, লম্বা মটরশুঁটি এবং খাটো মটরশুঁটি। পিওর লম্বা মটরশুঁটি গাছ এবং বাইট্টা মটরশুঁটি গাছের মধ্যে যদি ক্রস হয়, তাদের মধ্যে যে দ্বিতীয় জেনারেশন বা F2 জেনারেশন আসবে তাদের রেজাল্ট কেমন হবে, যে 3:1 হবে, সেটা তোমার এখানে ক্রসের মাধ্যমে দেখানোটাও অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়। তাহলে ডিএনএর গঠন, লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, পাশাপাশি থ্যালাসেমিয়াও দেখবা। সবই তো বলতেছি, কিন্তু আমার মাইক্রো সাজেশন আমি যেটাকে রাখতেছি ডিএনএ টেস্ট, মেন্ডেলের সূত্র, সন্তান ছেলে মেয়ে 11তে নিয়ে আসছি আমি। এইগুলা হবে চ্যাপ্টার 12-এর মধ্যে। তাহলে 12-এর মধ্যে এগুলো দেখবা, ডিএনএ এর গঠন দেখবা, ডিএনএ টেস্ট দেখবা, সন্তান ছেলে মেয়ে, মেন্ডেলের সূত্র দেখবা, পাশাপাশি এখানে থ্যালাসেমিয়ার গঠনটাও দেখবা, থ্যালাসেমিয়ার ব্যাখ্যা, থ্যালাসেমিয়ার মধ্যে মেজর থ্যালাসেমিয়া, মাইনর থ্যালাসেমিয়া, তারপর থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, এগুলো একটু দেখে নিবা। আর বর্ণান্ধতার ক্রস তো নিশ্চয়ই পারো, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট বর্ণান্ধতার ক্রস। বলবে হচ্ছে তোমাকে আক্রান্ত পুরুষের সাথে বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানদের অবস্থা কেমন হবে, বহুপদী এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর ক্রোমোজোম দেখতে পারো, যেহেতু চ্যাপ্টার 2-এও আছে। পাশাপাশি এখানে আমি সাজেশনে যা যা রাখছি কিছু বাদ দিও না। এরপরে লাস্ট চ্যাপ্টার তোমাদের চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 থেকে যদি কোয়েশ্চেন আমি করতাম, আমি কিন্তু একটা সম্পর্ক দিতাম। এই যে তোমাদের যে বিভিন্ন সম্পর্ক, জাস্ট ফ্রেন্ড উইথ বেনিফিটের যে সম্পর্কগুলো আছে, সম্পর্ক থেকে কোয়েশ্চেন আসার চান্স অনেক। সম্পর্ক বা আন্তঃক্রিয়া সম্পর্ককে রাখবো, পুকুরের বাস্তুতন্ত্রকে আমি রাখবো। এখানে পুকুরের বাস্তুতন্ত্র আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, পুকুরের বাস্তুতন্ত্র। কিন্তু আমার মতো তার বোর্ড কোয়েশ্চেন তো আমার মতো সহজ সরল হবে না। কত ঝামেলাযুক্ত মানুষ, বা কত মনের মধ্যে কত প্যাচ নিয়ে, মাথার মধ্যে কত ঝামেলা নিয়ে যে কোয়েশ্চেনটা করবে, দেখে যাবে একটা আজগুবি, একটা তোমাকে খাদ্য জাল দিয়ে এখান থেকে খাদ্য শিকল বানাইতে বলবে। সো এই চ্যাপ্টারে যদি খাদ্য জাল যদি অনেক উল্টাপাল্টা আসে, তাহলে অ্যান্সার না করাটাই ভালো। অনেক সময় দেখা যায় খাদ্য অনেক উল্টাপাল্টা করে একটা জাল দিয়ে দিল, তুমি এখান থেকে টিচার যেরকম চাচ্ছে সেরকম শিকল বানাইতে নাও পারো। অনেক ধরনের রেগুলার দেখবে একাধিক ধরনের অ্যান্সার হয়, কিন্তু কোনো উপায় না থাকলে ওই খাদ্য জাল খাদ্য শিকল অ্যান্সার করতে পারো, বা যদি কমন পড়ে সেটা তো অবশ্যই। এখানে সম্পর্ক বা আন্তঃক্রিয়া দেখবা, পাশাপাশি হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র,
পুকুরের বাস্তুতন্ত্র খুবই ইম্পর্টেন্ট, পুকুরের বাস্তুতন্ত্রটা দেখবা। তারপরে হচ্ছে বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান, খাদ্যজাল থেকে খাদ্য শিকল, এইসব তো বললামই। তারপর হচ্ছে ট্রপিক লেভেলে শক্তির সম্পর্ক, যে উৎপাদক তাকে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এটা, যে উৎপাদক সে কোথায় থাকবে, নিচে থাকবে, এরপরে কে থাকবে, এরপরে কে থাকবে, এখান থেকে প্রথম স্তরে মনে করো 100 হইলে পরের স্তরে কত হবে, এরপরের স্তরে কত হবে, এই সম্পর্কটা দেখে যাবা। আমরা জানি প্রতি স্তরে প্রায় 90% নিজের জন্য ব্যয় করবে, মাত্র এরপরে যেইভাবে যাচ্ছে কতটুক থাকবে, কতটুক যাবে, এগুলো একটু দেখে নিবা। এরপর আর কি আছে, মোটামুটি সাজেশন নিয়ে বললামই। লাস্ট পেজ তো বলা হয় নাই। লাস্ট পেজ হচ্ছে এসএসসি। তোমরা তো আজকেই এসএসসি শেষ, মানে এই পরীক্ষাটা ভালো হলে ইনশাল্লাহ কোপাই দিয়ে আসবা, ইনশাল্লাহ কোপাই দিয়ে আসবা। বায়োলজিতে 100তে 100 হবে। এরপরে এসএসসি 2000 এইচএসসি 28 ব্যাচ, অর্থাৎ এসএসসি তো আর বলা যাচ্ছে না তোমাদেরকে, এইচএসসি 28 ব্যাচ অফলাইনে বনশ্রীতে যারা আসো, অফিসিয়াল ক্লাস শুরু হবে হচ্ছে 1 জুলাই থেকে অফিসিয়াল ক্লাস শুরু হবে। আর এর আগে আমরা কিছু ডেমো ক্লাস বা বিভিন্ন ক্লাস করার তোমাদের জন্য সুযোগ রাখবো। অফিসিয়াল ক্লাস শুরু হবে, তোমরা ক্লাস করে দেখতে পারো। ইনশাল্লাহ একেবারে এইচএসসিতে তোমাদের বেসিক ক্লিয়ার সহ, বেসিক প্লাস কলেজের পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা সব কিছুকে একসাথে আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, এসএসসি 26 ব্যাচ অনেক লম্বা দিনের একটা জার্নি তোমাদের সাথে শেষ হতে যাচ্ছে। এছাড়াও তোমাদের আমি বলবো হচ্ছে, তো বায়োলজি রিলেটেড কোনো সমস্যা থাকলে, এমসিকিউ না বুঝলে, কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা আমার ফেসবুক আইডিতে দেখতে পারো, বা আমার ইনস্টা সব কিছুতে করতে পারো, বায়োভার্স বাই তোহা বা ইস্তিকার ফারুকি তোহা, যে কোনো আইডিতে নক করলেই হবে। আমি দেখা মাত্রই ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো শেষ ভালো যার, সব ভালো তার, যাতে শেষটা যাতে ভালো হয়, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম সবাইকে।